নমস্কার শ্রদ্ধেয় সুধী দর্শক মণ্ডলী, অন্তরালী মা ও ভগ্নীগণ, শুরু করতে চলেছি গাজল থানা আদিনা থেকে আগত জয় মা মনসা সম্প্রদায়ের আজকে তার ষষ্ঠম রজনীর পালা। এই ষষ্ঠম রজনীতেই সমস্ত দর্শক মণ্ডলীকে জানাই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা। বর্তমান পৃথিবীর কিছু মানুষ ভুলে গেছেন পাশ্চাত্য বেদ ও পুরাণেরই কথা। তাদেরকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে ধর্মই একমাত্র সুহার। এই গান যেমন একদিকে মায়ের মাহাত্ম্য, অপরদিকে নারী শিক্ষা। আমাদের অভিনয় দেখি যদি কোনো নরনারী কিছুটা জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে জানব আমাদের অভিনয় সার্থক ও সুমধুর হয়ে উঠেছে। এই ক্ষুদ্র সম্প্রদায়ের শিল্পীদের অনেক ভুল ত্রুটি হতে পারে। ভুল হলে আসর মঞ্চে কাউকে অপমানিত না করে সাজ ঘরে এসে উপদেশ দিলে আমরা মাথায় পেতে গ্রহণ করে নেব। আগত স্যারদের শুভেচ্ছা জানিয়ে বাগদেবী বীণাপাণির আশীর্বাদ মস্তকে নিয়ে, কলির জাগ্রত দেবী মা মনসার চরণধুলি মস্তকে নিয়ে শুরু করতে চলেছি গণেশ ঘোষ নির্দেশিত পরিবেশিত নতুন শতাব্দীর নতুন ঝঙ্কার। গায়ক মাননীয় দুর্লভ মণ্ডল। শ্রেষ্ঠাংশে পুরুষ চরিত্রে অভিনয় করেছেন নীরেন্দ্রনাথ সরকার। সহযোগিতায় শিবচরণ সরকার। হাস্যকর থেকে হাসির রাজা শ্যামচরণ ঘোষ। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন গণেশ ঘোষ। স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন মদন দাস। সহযোগিতায় সুবোধ সরকার। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জিতেন মণ্ডল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রূপচাঁদ মণ্ডল। মিউজিক সুর তরঙ্গ। অর্গান বাজিয়ে সহযোগিতা করেছেন মাস্টার মদন দাস। তবলা বাজিয়ে সহযোগিতা করেছেন মাস্টার সাতুল সরকার। প্যাড বাজিয়ে সহযোগিতা করেছেন মাস্টার হেমন্ত দাস। শুরু করতে চলেছি আজকের দৃশ্যারম্ভ। সর্বপ্রথমে আপনারা দেখতে পাবেন বেহুলা ও লক্ষিন্দরের বাসর খণ্ড। তারপরে দেখতে পাবেন লক্ষিন্দরের দংশন খণ্ড। তারপরে দেখতে পাবেন রানী সনেকা ও চন্দ্রপতি সদাগরের বিলাপ খণ্ড। সর্বশেষে রাম কানহাই দুই ভাইয়ের বা। তাই তো শুরু করতে চলেছি মা মনসার চরণধুলি মস্তকে নেই ষষ্ঠ রজনীর প্রথম দৃশ্য, বেহুলা লক্ষিন্দরের বাসর খণ্ড। বেহুলা লক্ষিন্দরের বাসর খণ্ড। বেহুলা লক্ষিন্দরের বাসর খণ্ড।
ওগো বেহুলা, সেই দেখো পিতামহ এই বাসরে প্রবেশ করিয়ে দিয়ে চলে গেল, আর বলে গেছে আমাদের এই সারাটি নিশি এই বাসর ঘরে যাপন করতে। আমাদের কোনো ভয় নেই গো। পিতামহ বলে গেছে শত শত প্রহরীকে দিয়ে সারাটি নিশি যেন এই বাসরের পাশেই পিতামহ নিজে রইবে। ওগো প্রাণনা, বলো। সত্যি আজ আমাদের এই বাসর ঘরে প্রবেশ করে আমার মন প্রাণ কি বলে জানো গো? কি বলো কি? এই বাসর ঘর এত সুন্দর নির্মাণ করেছে, হ্যাঁ, তাই জানো গো, এই বাসর ঘরে আমি তোমায় কিছু বলতে চাই। সে কি বলছো প্রিয়? হ্যাঁ, এই বাসর ঘরে তুমি আমায় কিছু জিজ্ঞেস করবে? বলো না গো, তুমি আজকে এই দিনে কি আমায় বলবে? তুমি বলো, আমি শ্রবণ করব। বেশ। ওই গো কোন গড়াইল প্রাণনা, ও গইনা বাসর ঘর গো প্রাণনা, ও গো দেখিতে শোন বড় বাসর ঘর, আর বলো বলো ও প্রাণনা, বলো না মানে গো, সে কি বলছো প্রিয়? এই বাসর ঘরকে নির্মাণ করেছে তুমি, শুনতে চাইছো তাই না? তাহলে শ্রবণ করো। আরি দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে গো, এমন সুন্দর বাসর ঘর। দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে গো, সত্যি যেন আজ এই বাসর ঘর পূর্বেতে কিসে ছবি অঙ্কন করেছে গো প্রাণনা, পূর্বে দেখো কি সূর্যের কিরণ গো, বলছি না পূর্বে যেন সূর্যের কিরণ অঙ্কিত করা আছে গো। উত্তরেতে কিসে ছবি অঙ্কন
ওই ছেলে দানব বৃন্দাবন অঙ্কিত পেয়েছে। আর দক্ষিণেতে কিসের ছবি অঙ্কন করেছে গো? একদিকে গঙ্গা অপরদিকে ভাগীরথী। আর সকল দেবতার চরণে জানাই গো প্রণাম। বলো এই বাসর ঘরে সত্যি প্রবেশ করা মাত্র চারিদিকে যে আমি ছবি অঙ্কিত করা দেখেছি, তা দেখে আমার মন প্রাণ জড়িয়ে গেছে গো। জনপ্রিয় এই বাসর ঘর লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পিতামহ নির্মাণ করেছে। আর এই বাসর ঘরে যদি তোমায় ভালো না লাগে তাহলে কেমন হবে বলো? সত্যি গো, তাই জানো গো, বলো এই বাসর ঘরে তোমায় দেখে কেমন মনে হয় জানো? কেমন গো? মনে হয় সত্যি জানো গোলক নারায়ণ আমাদের এই মাতৃভূমিতে নেমে এসেছে। সত্যি প্রিয়, আর বলো না গো, আজকে জানো তোমার ওই মিষ্টি মুখের এই বাণী শুনে যেন আমি পাগল হয়ে যাব। কিন্তু তোমায় কেমন লাগছে জানো প্রিয়? কেমন? আমি বলছি তুমি শ্রবণ করো। বলো। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ, তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি।
এরি না বাসা আমাকে ছেড়ে তুমি যেও না না যাবো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। জীবনের চেয়ে কিছুই নেই দামি। এ জীবন তোমায় দিলাম আজ আমি জীবনের চেয়ে কিছুই নেই দামি। এ জীবন তোমায় দিলাম আজ আমি আমাকে ছেড়ে তুমি যেও না যাবো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারই তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারই লা 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 ওগো জানো বলো এই বাসর ঘরে আমি তোমায় প্রণাম করতেই ভুলে গেছি। জানো গো, বলো আমি শুনেছি আমার গুরুজনদের মুখে বাসর ঘরে প্রবেশ করা মাত্র যদি স্বামীর চরণে প্রণাম জানানো যায় তাহলে নারীর তো জীবন সুখময় হয় গো। সে কি বলছো কি তাই আমার আজ মনের বড় বাসনা আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আমার এই নারীত্ব জীবনকে আমি ধন্য করি। যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে বিলম্ব কেন এসো আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করে নাও প্রিয় বেশ, না ওগো, আমি পারবো না আমি তোমায় কথা দিয়েছিলাম আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে কিন্তু আমি যে তোমার প্রণাম গ্রহণ করতে পারছি না প্রিয় কিন্তু কেন জানো ও তোমার মস্তকে দেখি প্রিয়ে কি গো, সিঁদুরিয়া না গো। না, আমি পারবো না। তোমার মস্তকে দেখি প্রিয়ে সিঁদুরিয়া না গো। আমি পারবো না। তাই লাগিবে কিয়া ভয় লাগে কানে মরে কানে গো ও গো কেদনা প্রাণনা এ না বাসর ঘরে গো। ও গো কেদনা প্রাণনা এ না বাসর ঘরে গো। সে তো না গো নাই গো অভাগিনী প্রাণনা সে মন্দির শিশুটির দুর্বিচার।
সেটি নাগ নয়, তোমার সীমন্তরী সিঁদুরের জ্যোতি জ্বলছে বলে তোমার প্রণাম গ্রহণ করতে আমি ভয় পাচ্ছি। স্বামী গো, ওগো তুমি বিশ্বাস করো, জানি না যখন তুমি আমার চরণে প্রণাম জানাতে আসছো, ঠিক যেন মস্তক থেকে এক কালো বিষাক্তর সর্প এসে মনে হচ্ছে আমায় গ্রাস করতে আসে। প্রিয়, বুঝেছি গো, বুঝেছি, এটি হচ্ছে আমার মনের ভোগ, তাই না? বেশ, যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে এসো, আমি দ্বিতীয়বার তোমার প্রণাম আমি গ্রহণ করবো গো। দেখো না, আমি পারবো না প্রিয়, পারবো না। আমি ভেবেছিলাম দ্বিতীয়বার তোমার প্রণাম গ্রহণ করে তোমার নারীত্ব জীবন ধন্য করবো, কিন্তু আমি যে পারছি না প্রিয়, পারছি না, আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারছি না গো। কেন তুমি আমার প্রণাম গ্রহণ করবে না? কেন জানো প্রিয়? ও তোমার নয়নে দেখি প্রিয়ে কাজলিয়া না গো, না। কোথায়? এসো। তাই লাগিতে কিয়া ভয় লাগে, কানে মরে কাঁদে গো। ও গো কেদোনা কেদোনা প্রাণনা এনা বাঁচুর ঘরে গো কেদোনা গো নয় গো অভাগিনী প্রাণনা তামার নয়নেরও কাজলে জ্যোতি জ্বলে। যদিও সর্ব নয়, তোমার নয়নের কাজলের জ্যোতি জ্বলছে, কিন্তু আমি কেন কিছু বুঝতে পারছি না প্রিয়ে। এই বাসর ঘরে প্রবেশ করার পর যেন বারবার যেন সর্পের কথা মনে পড়ে। এবারে মনে হচ্ছিল ঠিক যেন তোমার অঙ্গে একখানে সর্প রয়েছে, আর সেই সর্প যেন আমায় কাজ করতে আসছে গো। আমার কাছে একটু সর্প হতে পারে না গো, এই তোমার মনের ভোগ ধারণা। তুমি আমার স্বেচ্ছায় প্রণাম গ্রহণ করো গো, না হলে যে আমার এই নারীত্ব জীবন আমি ধন্য করতে জানি পারি না। প্রিয়ে, জানি বারবার তুমি আমার চরণে প্রণাম জানাতে আসছো, তো আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারছি না। আমি যদি এই বাসর ঘরে তোমার প্রণাম গ্রহণ করতে না পারি, তাহলে আমি জানো প্রিয় তুমি ভীষণ দুঃখ পাবে। কিন্তু জানো তো, আমি তোমার প্রণাম গ্রহণ করব কিভাবে জানো? আমি নয়ন খুলে যদি আমি সারাটি নিছি এইভাবে তোমার প্রণাম গ্রহণ করতে যাই, তাহলে যে আমি পারবো না। তাই তোমার সম্মুখে আমি দুটি নয়ন বন্ধ করব, সেই সময় তুমি আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে, তোমার গুরুদেবের আদেশ তুমি পালন করবে প্রিয়। তাই যেন। এসো। সত্যি আজকে আমি যেন নিঃসরণ হয়ে গেছিলাম। আজকে আমাদের আনন্দের নিশি, আজকে আমাদের ফুলসজ্জা নিশি। এই ফুলসজ্জা নিশিতে প্রবেশ করার পর এইভাবে যদি নয়নবাড়ি নিক্ষেপ করি, তাহলে বৃথায় আমাদের জিন্দেগি গো। তাহলে তোমার নয়নের জল মুছে ফেলে দাও। আমি মুছে ফেলবো প্রিয়ে, আমি কথা দিচ্ছি আমি নয়নের জল মুছে ফেলবো। আমি তোমায় কথা দিচ্ছি, আর এই বাসর ঘরে আমি এইভাবে নয়নবাড়ি নিক্ষেপ করবো না। সারাটি নিশি যেন আনন্দ করতে করতে আমরা প্রভাত করে দেব। এই যে দেখো, আমি তোমার সম্মুখে যেন আমার নয়নের জল আমি মুছে ফেললাম। কিন্তু প্রিয় গো, কি? আচ্ছা বলো না, পিতামহরি বলে গেছে আমাদের এই সারাটি নিশি জেগে থাকতে। কি এমন কর্ম করলে আমরা একে এক করে আজকের নিশির 4টি প্রহার জাগতে পারবো বলো? ওগো, হ্যাঁ, আমার কাছে যুক্তি রয়েছে। তোমার কাছে যুক্তি রয়েছে? হ্যাঁ। আমি জানি প্রিয়া, জানি। তুমি যদি যুক্তি না দাও, তোমার যুক্তি মতো কর্ম না করলে যে আমরা এই বাসর ঘরে আজকের নিশি যাপন করতে পারবো না গো। তাহলে বলো তো প্রিয়ে, কি এমন যুক্তি রয়েছে তোমার যুক্তি মতো কর্ম করব? তোমার যুক্তি মতো কর্ম করলে এক এক করে আজকের নিশির আমরা 4টি প্রহার জেগে থাকতে পারবো। ওগো জানো, বলো। যেমন আমরা ছোটবেলায় আমি সখীদের সঙ্গে ছোটবেলায় আমি ধুলো খেলা খেলতাম, হ্যাঁ হ্যাঁ, আজই আমরা এই বাসর ঘরে
সারা নিশি ধুলো খেলা খেলতে খেলতে নিশি প্রভাত করে দেব। ধুলো খেলা? হ্যাঁ, সত্যি তুমি আমাকে হাসালে প্রিয়। ছোটবেলায় তুমি তোমার সখীদের সঙ্গে ধুলো খেলা খেলতে। ও কিন্তু বলো তো প্রিয়, আমাদের এই বাসর ঘর শুধুমাত্র স্পটিং পাথর দিয়ে তৈরি। এই বাসর ঘরে ধুলো কোথায় পাবে? ও ঠিক মনে পড়েছে আমার, তুমি বাসর ঘরে আমার সঙ্গে ধুলো খেলবে বলে হয়তো ওই উজানি নগর থেকে তুমি ধুলো বেঁধে এনেছো। সে কি? হ্যাঁ, ওগো আমি কেন তো ওই উজানি নগর থেকে ধুলো বেঁধে নিয়ে আসি? তাহলে ধুলো কোথায় পাবে যে তুমি আমার সঙ্গে ধুলো খেলা খেলবে? সত্যি জানো, আজ আমি বিস্ময় হয়ে গেছি। এই বাসর ঘরে আমরা ধুলো পাবোই বা কোথায়? তাছাড়া যে আমার কাছে কোনো যুক্তি নেই গো। তোমার কাছে যুক্তি নেই, আমার কাছে আছে। জানো প্রিয়ে, গৃহে রয়েছে এক এক করে 6টি বৌদি মোর বিধবা। তারা বলেছি ঠিক আজকে নিশিতে দুজনে দুজনে স্বামী স্ত্রী প্রবেশ করার পর যেন পাশা খেলা খেলতে হয়। পাশা? হ্যাঁ গো, আমি তো পাশা খেলা কি জানি না গো। তুমি জানো না, আমি তোমায় শিখিয়ে দেব। আরে দুজনে দুজনে পাশা খেলতে খেলতে আমরা প্রভাত করে দেব। বেশ, তাহলে পাশা খেলবো। তাই চেয়ে দেখো, আমার হস্তে রয়েছে একখানা গটি, তার একদিকে হচ্ছে চিত, অপরদিকে পট। আর জানো কি, তুমি যদি এই খেলা খেলতে খেলতে যদি দানে ধরো চিত, আর তোমার হবে জিত। যদি হয়ে যায় চিত, তাহলে তোমার হবে জিত। আর যদি হয় পট, তাহলে তোমার হবে পরাজয়। তাই কিভাবে খেলা শুরু করব জানো? ও খেলা খেলে রে অবলা বালিয়াজি, খেলে পাশা খেলা, খেলা ও খেলা খেলে রে অবলা বালিয়াজি, খেলে পাশা খেলা। এই যে এইদিকে দেখো, খেলবে না? যা বাবা, এই পাশার খেলা খেলবে না? কেন প্রিয়? তুমি পাশা খেলতে জানতে না, আমি মোটামুটি ভাবে তোমাকে খেলা শিখিয়ে দিলাম। আর খেলার শিখার সঙ্গে সঙ্গে এই পাশা খেলতে আবার পণ রাখবে। সেই খেলায় কখনো মন বসে না। বাবা, খেলা না শিখতে শিখতে সে পণার্পণ রাখবে। ঠিক আছে প্রিয়, যদি সত্যি তাই হয়ে থাকে, আমি যদি তোমার কাছে পরাজিত হয়ে যাই, তাহলে কি দেব জানো? কি দেবে? আমি যদি হেরে যাই প্রিয়ে, দেব আসল গো খেলা। আরে এখন নয়,
তাই বলো, আমি যদি এই খেলা খেলে হেরে যাই, আমার কাছে যে কিছু অলংকার রয়েছে, আমি ওই অলংকারগুলো এক এক করে খুলে দেব, কিন্তু তুমি হেরে গেলে আমায় কি দেবে? আমি হ্যাঁ ওগো, বলো। আমার যা রয়েছে সর্বাঙ্গ অষ্ট অলঙ্কার, হ্যাঁ হ্যাঁ, সবই তো তোমারই দাও, আমি আর তোমায় কি দেবো বলো? তাই আমি কথা দিচ্ছি এই বাসর ঘরে তুমি আমার কাছে যাই চাইবে আমি তাই দেব। সত্যি বলছো তো? এই বাসর ঘরে আমি যা চাইবো তাই তুমি দেবে? হ্যাঁ আমার চাওয়াই তুমি পূর্ণ করবে? অবশ্যই। ঠিক আছে প্রিয়, যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে প্রথমে দানে তুমি শুরু করো খেলা। আমার কিন্তু রইল চিট, কারণ আমার বৌদিরা বলেছে যে কোনো খেলা খেলতে গেলে প্রথম দানে ধরতে হয় চিট, তাহলে হবে তার জিত। তাই বুঝি? হ্যাঁ, তার মানে আমার চিট থাকলো। এইবার তাহলে আমার পর। ঠিক আছে, শুরু করো। আরে মামনসা নামলয়ে হস্তে করি নিয়ামে গোপাসা পট 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 আর দ্বিতীয় দানো খেলি ভালো মাতা পিতা নামে গোপাসা পট 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 আর এক দানো দুইও দানো তিনও দানো হলো গোপাসা আর চারো দানে বেলা পাশা পাশা দেহা ভাষা চেয়ে দেখো, আমার কিছু জিত হয়েছে। তোমার আমি বলেছিলাম প্রথম দান ধরবো চিত, তাহলে হবে তারই জিত। চেয়ে দেখো, এই পাশা কিন্তু চিত হয়ে গেছে। তাই বুঝি? হ্যাঁ, তোমার জি, কিন্তু আমি এক এক করে আমি তিনটি দান আমি তোমার কাছে পড়া মানে জয় হয়েছে, তুমি আমার কাছে পরাজয় হয়েছে, তাই চতুর্থ দানের বেলা ভাষা আমার ও তার মানে এক এক করে চার চারবার এই গুটি কেন তুমি চেলেছো? হ্যাঁ। তার মধ্যে তিনবার হয়েছে তোমার জিত, একবার হয়েছে আমার। হ্যাঁ। তাহলে তোমারই জিত। হ্যাঁ গো। তাহলে বলো, আমি বলেছিলাম যদি তোমার কাছে সেই খেলা খেলে হেরে যাই তাহলে আমার অষ্ট অলংকার গুলো তোমায় দেবো, তবে দাও, তুমি নেবে? অবশ্যই। দাঁড়াও, বলছিলাম কি, আমি যখন তোমার কাছে হেরেই গেছি, আজকের নিশির জন্য এই অলংকার গুলো তোমার কাছ থেকে ধার চাইছি গো। হ্যাঁ না কেন জানো? তুমি হয়তো জানো না, যখন ছোটবেলায় আমরা পাঠশালায় যেতাম, বন্ধুদের সঙ্গে পথে মাঝে যেন গুলি খেলা খেলতাম। আচ্ছা। হ্যাঁ গো, এবারে গুলি খেলা খেলতে খেলতে এক বন্ধুর গুলিগুলো সম্পূর্ণ অপর বন্ধুর কাছে হেরে গেল। হেরে যাওয়ার পরে তার কাছ থেকে ধার চাইতো, ধার দিয়ে আবার খেলা শুরু করতো। তাই বলছিলাম আজকের নিশির জন্য এই অষ্ট অলংকার গুলো তোমার কাছ থেকে ধার চাইছি। না, যখন তুমি আমায় কথা দিয়েছো হ্যাঁ? তখন তো তোমাকে দিতেই হবে অষ্টলঙ্কার, হুম, আর যদি না দাও আমি কি করব জানো? কি করবে? এই বাসার ঘরে আমি তোমার সঙ্গে কথা বলবো না, অপমান করে থাকবো। আমি যদি এই অষ্ট অলংকার গুলো তোমায় না দিই তাহলে কথা বলবে না? না, সত্যি বলছো? বলছি তো বলবো না। এই তো কথা বলছো, আমার সঙ্গে কথা বলবে না, কিন্তু কথা বলে যাচ্ছে। আমি কথা বলছি, এই তো আবার বলছো। ঠিক আছে আমি আর বলবো না। সত্যি বলবে না? বললাম তো বলবো না এই তো আবার বলছো। অভিমান করে পারবে না প্রিয়ে, তুমি বলছো আমার সঙ্গে কথা বলবে না, কিন্তু দেখি বলেই যাচ্ছ। এবার আমার তোমার সঙ্গে রইলো আরে এই তো আবার বলছো। আমি বলবো না বলবো না বলবো না সত্যি তুমি কথা বলবে না? যাও বাবা, সত্যি সত্যি এবারে বুঝি মান করেছে।
কিন্তু নারীদের মান ভাঙাতে কি করে হয় তা আমারও জানা আছে। ও প্রিয়ে, দেখো দেখো গো, ঠিক আছে, যদি সত্যি তাই হয়ে থাকে আমি তোমার মান কিভাবে ভাঙাবো তা কিন্তু আমার জানা আছে। মান করো না সোনামণি সোনামণি দূরে থেকো না ও বাবা রাগ করো না মান করো না সোনামণি সোনামণি দূরে থেকো না ও বাবা রাগ করো না মান করো না সোনামণি সোনামণি দূরে থেকো না। এই তোমার রাগ দেখেছো কি অভিমান, তাই না? অভিমান? আমি জানি প্রিয় নারীদের মান আছে কিন্তু ওজন নেই, কেন? তুলার মতো ওজন। আমি তোমায় বলেছি না তুমি আমার প্রতি মান করে থাকতে পারবে না, এই দেখলে কি করে তোমার মান ভাঙালাম। শোনো, যতই নারীরা রাগ করুক না কেন তবুও তো স্বামীদের কাছে। তাই শোনো প্রিয়,
যদি সত্যি সত্যি একটি এই অলঙ্কারের জন্য তুমি যখন মান করেছিলে, আর তোমায় মান করতে হবে না। তুমি যখন আমার কাছে এই খেলা খেলে জয়ী হয়েছো, আমি স্বেচ্ছায় এক এক করে এই অষ্ট অলঙ্কারগুলো আমি তোমায় খুলে পরিধান করিয়ে দেবো। এসো। সে কি অমন করে কেন তুমি অপরাধী ডাকাচ্ছ গো? আজ যেন তোমার দিকে যতবার দেখি ততবার যেন আমার এই মনখানে যেন পাগল হয়ে যায়। কেন? তাই বলছিলাম, তুমি কি পারবে না, তুমি কি পারবে না এই বাসর ঘরে একটিবার তুমি আমাকে প্রেম আলিঙ্গন দিতে? না গো না, ও কথা বলো না প্রভু। ও আমার প্রীতি চঞ্চল হইল আমার প্রীতি চঞ্চল হইল। একটিবার তুমি এই বাসের ঘরে বাঁধবে পিয়ে গো। একটিবার তুমি দাও এই বাসর করে আমাকে প্রেম। ওই না নামে দেখা তোর অঙ্গ, ও ওই না তুই আর যে মালিক করে দিলে প্রিয়ে হবে গো শীত। তাহলে সত্যি সত্যি তুমি আমাকে প্রেম আলিঙ্গন দেবে না? কিন্তু তুমি যে জানো না, জানো না প্রিয়, আমি যেন যতবার তোমার দিকে তাকাই ততবার যেন মন খানে যেন মাত হয়ে ওঠে। এই বাসের ঘরে তুমি যদি আমাকে প্রেম আলিঙ্গন না দাও, প্রয়োজন আছে তো আমি তোমার কাছ থেকে বল প্রয়োগ করে নেবে প্রেম আলিঙ্গন। ও প্রাণের নাথ গো, আমায় ছুঁয়ো না নাথ গো। ও নাথ গো, প্রাণের নাথ গো। এসে তুমি আমাকে দাও একবার প্রেম আলিঙ্গন। ও গো কমল কলিকা পুষ্প, কমল কলিকা পুষ্প, ও গো আমি মধু ও গো তাহাতি না বসিয়ে ভ্রমণ কোনো দিন। ও গো যদি পুষ্প বিকশিত ও প্রাণনাথ হয় কাল পেয়ে
মধু করে মধু পান তাহাতে বসে বাহ, যেমন বাচ্চা বিড়া লিমো খেলে আচ্ছা, বেশ দাঁড়িয়ে। কাননা দন্তে লাগে আরে পাকা বিড়া লিমো খেলে মুখে ভরা রস। মুখে ধরো দাও। কমল ললিতা পুষ্প আমি মধুবনী তাহাতে না বসে গিয়ে ভ্রমর করে দিই যদি পুষ্প বিকশিত হয় কাল্পে মধু করে মধু পান তাহাতে বসে কাঁচা বেলি ডালি খেলে দন্তে লাগে কষ আর পাকা বেল ডালি খেলে মুখে ভরা রস। বাহ, আমি যেন তোমার কোনো উপদেশ মানতে পারছি না প্রিয়, তাই আমি কি বলি তুমি শুনবে? তাহলে শোনো। ও আমায় প্রেমে দাও প্রিয়সী গো। দাও না, একটু তাহলে তুমি আমাকে দাও প্রেম। প্রিয়ে গো, প্রাণের প্রিয়ে গো। ওই না কাঁচা নারীকে ওই না কাঁচা গুয়া পা আরে কাঁচা দেব জন করিলে অমৃতের যেমন নারী জাতি চারি দিয়ে ওই না সরি বসাতে আরে পুরুষ চাইতে নারী দিয়ে প্রভু ছোট তাই তুমি হয়তো জানো না কি কাঁচা নারীকে এলে কাঁচা গুয়া পান সেইগুলো যদি কাঁচাতে ভোজন করা যায় ঠিক যেন মানুষ অমৃত ভোজন করছে। তাই নারীকে তো কাঁচাতে ভোজন করতে হয়। তাই এসো না, এসো না একটি বাহারি তুমি আমাকে আলিঙ্গন দিয়ে এই বাসর ঘরে আমার তাপিত প্রাণকে তুমি শীতল করবে প্রিয়। ও যেই বানালি বাস ঘরে গো হ্যাঁ কাননা করে আলি গো শাস্ত্রীতে আছে লিখা বিধবা শাস্ত্রের লেখা। জীবনারী বাসর ঘরে করে আলিঙ্গন শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ আজি রাত্রে ও প্রাণনাথের হলুদের গা আজি নিশি প্রভাত হলে সবই যেত মা আজকের নিশি রাত্রে তুমি আমায় ক্ষমা করে দাও গো আজকে ক্ষমা? হ্যাঁ বাবা বাবা, কিন্তু একটিবার যখন আমি বলেছি আমার চাওয়া তোমার কাছ থেকে আমি পূর্ণ করবো বেহুলা, যতক্ষণ পর্যন্ত তুমি আমার চাওয়া পূর্ণ না করবে এই বাসের ঘরে যাবে কিছুতেই ক্ষমা করবো না। তাই এসো, এসো প্রিয় এসো, আমি বল প্রয়োগ করে আমার আশা আমি পূর্ণ করে নেব। আজ তুমি আমার কাছে আলিঙ্গন চেয়েছে তাই না গো? হ্যাঁ বেশ আমি তোমায় দিতে পারি আলিঙ্গন, কিন্তু আমার দুটি প্রশ্নের তোমাকে উত্তর দিতে হবে। প্রশ্ন? তুমি প্রশ্ন করবে আর সেই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে? তাহলে তুমি দেবে আমাকে প্রেম আলিঙ্গন? তবেই তো বেশ, যদি সত্যি তাই হয়ে থাকে প্রিয়ে, তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে তোমার প্রশ্নের উত্তর দিতে হয় তবুও ভালো, কিন্তু আমি এই বাসের ঘরে যে করে হোক আমার মনের আশা আমি পূর্ণ করব। সত্য তাহলে করে তুমি আমায় প্রশ্ন। শোনো তবে বন্ধু ও গো তুমি বড় সুন্দর হ্যাঁ আরে আমি ভালো জানি আমার প্রশ্নে
ওগো তুমি বড় সুন্দর আমি ভালো জানি আমার প্রশ্নের উত্তর দাও গো স্বামী। তোমার প্রশ্নের আমাকে উত্তর দিতে হবে, আমি তাই করবো। আমারই প্রশ্নের উত্তর দাও গো বলিয়া তবে তোরা লিঙ্গন দেব পালন দেব বলো বলো গো প্রিয়ে, বলো না আজ তুমি, তোমার প্রশ্নের উত্তর দেবো আজ আকাশের চন্দ্র ভূমিতে আসিল সর্বপ্রথম কার্যে নৃত্য করেছিল। আকাশের চন্দ্র হ্যাঁ। কখন ভূমিতে এসেছিল আচ্ছা। কার বিয়েতে কোথায় নৃত্য করেছে? আকাশের চন্দ্র আবার ভূমিতে এসেছিল, ভূমিতে এসে আবার নৃত্য করেছিল, কি হবে? আর যদি এই প্রশ্নের উত্তর আমি না দিতে পারি তাহলে তুমি আমাকে আলিঙ্গন দেবে না? ঠিক আছে প্রিয়ে, যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে আমি তোমার প্রশ্নের উত্তর দেব। শ্রবণ করবে? আরে তেতা যুগে অযোধ্যাতে রামের বিয়ে হলো, মিথিলাতে চন্দ্র এসে নৃত্য করেছিল। কেন? তাহলে তোমার প্রশ্নের উত্তর কি আমি সঠিক দিতে পারিনি? হয়েছে। তেতা যুগে অযোধ্যা শহরে রামের বিয়ে হয়েছিল, আর মিথিলাতে স্বয়ং চন্দ্র এসে ওই রামের বিয়েতেই নৃত্য করেছিল। প্রশ্নের হয়েছে, উত্তর হয়েছে। কিন্তু আরো একটি আছে। আরো একটি, হ্যাঁ হ্যাঁ। বলো। ওগো সিঁদুরের জন্ম কোথা থেকে হলো সর্বপ্রথমে সিঁদুর কে পরিধান করলো? কি হবে? কি বলেছো? সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল? হ্যাঁ, সর্বপ্রথমে সিঁদুর কে পরিধান করেছে? এটা তো অনেক দিনের আগের কথা, আমি কি করে বলবো? আর যদি সেই প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে তুমি আমার চাওয়া পূর্ণ করবে না? না। কিন্তু আমি তো এটা বুঝি পারবো না। আর যদি না পারে তাহলে আমি তোমায় আলিঙ্গনও দেবো। যা বাবা, ঠিক আছে, যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে তুমি শ্রবণ করো, আমি বলছি। বেশ। আর শঙ্খ চূড়ের মুখ হইতে সিঁদুর জন্ম নিল, কুসুমাতা বাঁধি রূপে পরিধান করিল। জানো, তুমি না বলেছো এক এক করে দুই দুটি প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি তাহলে তুমি এই পালকে বসিয়ে দেবে, তুমি আমাকে প্রেম আলিঙ্গন বলেছি, বলেছি। কিন্তু আমি পারবো না গো। এই পবিত্র লোহাশ্বরী ঘরে আমি কিছুতেই তোমায় আলিঙ্গন না, ওগো মা, ওগো আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না। করো, তুমি আমার সতীত্ব রক্ষা করো। ওগো তুমি
আমায় কিছুতেই পারবে এসো না। এসো প্রিয় এসো। আমি যেন বারবার তোমার কথাই ভুলে আমি তোমার কথা মতো সঠিক উত্তর দিয়েছি। তোমার প্রশ্নের উত্তর দেওয়ার সত্ত্বেও তুমি আমাকে দেবে না প্রিয় মালিকগণ। তাহলে তুমি হয়তো জানো না প্রিয়ে, আমি এক এক করে তোমাকে বারবার যেন ক্ষমা করে দিয়েছি, এবার কিন্তু আমি কিছুতেই তোমাকে ক্ষমা করতে পারবো না। তাই এসো 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 প্রিয়ে, এসো তুমি আমাকে দাও প্রিয় মালিকগণ। এসো এসো কিছুতেই এসো রক্ষা করে দেবো না। এসো এসো প্রিয়ে, এসো এসো এসো। ওগো, ওগো, বলো না কি হলো তো? জানি না হঠাৎ যেন আমার এই উদার খানা যেন দাও দাও করে চলে যায়। আমি যে বড্ড ক্ষুধার্ত হয়ে পড়েছি গো। ওকে প্রিয়ে, তুমি কি পারবে না? তুমি কি পারবে না এই বাসরি ঘরে আমার ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি করতে? বলো না স্বামী, আমি যে বড্ড ক্ষুধার্ত গো। বলো বলো ও প্রাণনাথ, বলো না মরে এত রাত্রে অভাগী নারী যাইবে কার দ্বারে? রন্ধনের দ্রব্য নেই বাসর ঘরে, কি করে রন্ধন করে দিবে তোমার বেহুলা? বলো। ওকে প্রিয়ে, সেই দেখো বাসনের এক প্রান্তে রয়েছে অষ্টমঙ্গলার চাল ডাল, তার সঙ্গে রয়েছে সুন্দর একখানা নারিকেল। নারিকেলের মধ্যে যে একখানা মালাই, তার মধ্যে রয়েছে জল, উপরে রয়েছে ছোপা। ওই মালাইকে তুমি হাড়ি রূপে ব্যবহার করবে। তার মধ্যে রয়েছে জল, উপরে রয়েছে ছোপা। তাকে কোনো খড়ি দিয়ে এক অন্য পঞ্চম ব্যঞ্জনের রন্ধনী করে দিলে আমার এই ক্ষুধার্ত প্রাণ যেন শীতল হবে। স্বামী, যখন তুমি আমায় এক এক করে উপায় বলে দিয়েছো, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমি তোমার জন্য রন্ধন করে এনে দেবো। তাই হবে প্রিয়, তাই হবে। আমি তোমার কথা মতো কিছুদিন বিশ্রাম করবো। বিশ্রাম করার পর তুমি আমার জন্য রন্ধন করে নিয়ে আসবে। আমার এই ক্ষুধার যন্ত্রণা থেকে তুমি মুক্তি করবে কেমন? আমি আসি প্রিয়। স্বামী বড় ক্ষুধার্ত, বলেছে বেহুলা তুমি আমার জন্য রন্ধন করে নেবে, তাই আমি রন্ধন করে দিন তোমার সাথে।